গাজাতে ৩৮,০০০ শিশুসহ মোট ৭২,০০০ মানুষকে এবং ১৯০ জন কর্মরত সাংবাদিককে হত্যার দায় তার উপরে। লাখের উপর পীড়িত এবং অসহায় মানুষের জন্যে ত্রাণের খাবার, জল, ওষুধ ঢুকতে না দিয়ে আন্তর্জাতিক মহলে প্রবল ঘৃণিত তিনি। তার নাম বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলের সবচেয়ে বিতর্কিত রাষ্ট্রপ্রধান, যার খুব পছন্দ যুদ্ধ। অবশ্য নরমের জম এবং শক্তের ভক্ত তিনি। যুদ্ধ পছন্দ করেন, কিন্তু নিজের ক্ষমতায় টানা 10 দিনও লড়াই জারি রাখার ক্ষমতা নেই তার। তখনই তিনি খোঁজেন আমেরিকার কোল। ইরানের সঙ্গে যুদ্ধে তার আকাশ প্রতিরক্ষার জন্য বিখ্যাত আয়রন ডোম একেবারেই রক্ষা করতে পারেনি তার দেশকে। ঘর ছেড়ে তাকে আশ্রয় নিতে হয়েছিল বাংকারে, কারণ ঘাড়ের উপর এসে পড়েছিল একের পর এক ইসরায়েলি মিসাইল। কখনো যা হয়নি তাই হয়েছিল তেল আবিবের মতো সমৃদ্ধ নগরে। একেবারে বিধ্বস্ত হয়েছিল ইসরায়েলের রাজধানী তেল আবিব। তিনি আন্তর্জাতিক আদালতের এক যুদ্ধ অপরাধী। স্বাধীনভাবে পৃথিবীর সব জায়গায় চলাফেরা করার উপায় নেই তার। মধ্যপ্রাচ্য বাদই দিন, ইউরোপের বা লাতিন আমেরিকার বহু দেশ মুখিয়ে আছে নেতানিয়াহুকে ধরবার জন্যে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি তো বলেই দিয়েছেন, নিউ ইয়র্কে পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হবে। আর এসব করে নিজের দেশেও কি জনপ্রিয় হতে পেরেছেন তিনি? ইসরায়েলেও প্রবল বিক্ষোভ তার বিরুদ্ধে। ভারতের প্রধানমন্ত্রীকে নিজেদের সংসদে ডেকে সম্মান দেখানোর সময়ও বিরোধীরা সেই অনুষ্ঠান বয়কট করেন নেতানিয়াহুর প্রতি তীব্র ক্ষোভে। দেশের এই প্রবল বিরোধের মুখে দাঁড়িয়ে এক বিচিত্র রাজনীতি করেন নেতানিয়াহু। যেভাবেই হোক ক্ষমতা আঁকড়ে ধরে রাখার রাজনীতি। দেশের রাষ্ট্রপ্রধান থেকে নেতানিয়াহু কিভাবে হয়ে উঠলেন আন্তর্জাতিক একজন মোস্ট ওয়ান্টেড পারসন, আজকের এই এপিসোডে আমি সেটা আপনাদের সংক্ষেপে নিয়ে আসার চেষ্টা করব। বিশ্বজুড়ে ঘৃণার রাজনীতির বড় মুখ, এক বিকট যুদ্ধবাজের নানা কীর্তির কথা জানলে আপনি অবাক হয়ে যাবেন। ভাবতে বাধ্য হবেন, কোনো সুস্থ মাথার মানুষ কি করে এতটা নিষ্ঠুর হতে পারে? কিভাবে নিজের দেশের মানুষকেও পরিকল্পিতভাবে বোকা বানিয়ে এই মানুষটা দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে রেখেছে। এপিসোডটি ভালো লাগলে লাইক ও হাইপ এবং প্রচুর শেয়ার করে এটা ছড়িয়ে দিতে ভুলবেন না। আর সেই সঙ্গে আমার এই নতুন ভিন্ন স্বাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই চালু করে রাখবেন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। কুখ্যাতিও কোনো কোনো মানুষকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে, বিশেষ করে তিনি যদি হন কোনো রাষ্ট্রপ্রধান, কারণ তার নীতি এবং কাজের সঙ্গে জড়িয়ে যায় কোটি কোটি মানুষের জীবন এবং মৃত্যু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একেবারে এরকমই একজন কুখ্যাত রাষ্ট্রপ্রধান। বিশ্ব রাজনীতিতে তার যা পরিচিতি তার প্রায় সবটাই নেগেটিভ। কিন্তু বহু দেশেরই বহু রাষ্ট্রপ্রধানকে তো যুদ্ধবাজ বলা হয়ে থাকে। এদের মধ্যে সবার উপরে আছেন আমেরিকার পাগলা জগাই ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও তার তফাৎ আছে, কারণ বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধেরও কোনো রকম নিয়ম কানুন, আন্তর্জাতিক রীতিনীতির তোয়াক্কা করেন না। নেতানিয়াহু শুধু যুদ্ধের কথা বলেন তাই নয়, কেন বলেন সেটাও একটা কৌশল। এই মানুষটা আসলে নির্মমতার একটা প্রতীক। চলুন শুরু করা যাক নেতানিয়াহুর কাহিনী। প্রথমে সংক্ষেপে জেনে নেব নেতানিয়াহুর জন্ম এবং পরিবার সম্পর্কে, এবং সেখানেই আসবে তার এক ভাইয়ের প্রাণহানির কথা। 1949 সালের 21 অক্টোবর নেতানিয়াহু জন্মেছিলেন ইসরায়েলের রাজধানী তেল আবিবে, কিন্তু তার শিক্ষা এবং বড় হওয়া আমেরিকায়। তার বাবা ছিলেন একজন অতি বিতর্কিত মানুষ। পেশায় তিনি ছিলেন ইতিহাসবিদ আর ছিলেন কট্টর ইহুদি রাষ্ট্রের সমর্থক। তিনি গণতন্ত্রের চেয়ে সামরিক শাসনই বেশি পছন্দ করতেন। নেতানিয়াহুর বাবার এই কট্টর একগুঁয়ে অবস্থানে কি তার ছেলেকে প্রভাবিত করেছিল? হতে পারে মনস্তত্ত্ব সেরকমই ব্যাখ্যা দেবে। কিন্তু কোনো গণহত্যা বা জেনোসাইডকে কোনো যুক্তি হিসেবে কি সভ্য সমাজে দাঁড় করানো যায়?
নেতানিয়াহু যেভাবে গাজায় মহিলা, শিশু এবং নিরপরাধ মানুষদের হত্যা করার নির্দেশ দিয়েছেন, ত্রাণ ঢুকতে দেননি, এসব কি কোনো সভ্য সমাজে করা যায়? একটু একটু করে পর্দা ওঠানো যাক। আমেরিকার মাটিতেই বেড়ে উঠেছিলেন নেতানিয়াহু 1963 থেকে 1967 সাল পর্যন্ত। এরপর ওই 1967 সালেই তিনি যুক্ত হয়ে পড়েন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সবচেয়ে গোপন এবং এলিট বিশেষ শাখা সায়রেত মাতকালে। ইসরায়েলের ভয়ঙ্কর গুপ্তচর বাহিনী মোসাদের নাম আপনারা শুনেছেন। মোসাদকে নিয়ে আমার করা একটি ভিডিও অনেকে দেখেছেন। যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম। কিন্তু এই সায়রেত মাতকালের নামটা কি আগে শুনেছেন? এটা কি একটু জেনে রাখা দরকার, তাহলে এই প্রথম জীবনের নেতানিয়াহুকে কিছুটা বুঝতে সুবিধা হবে। এই বিশেষ গুপ্ত বাহিনীটি ইসরায়েলি সেনার শাখা হিসেবে কাজ শুরু করে 1957 সালে। ব্রিটিশদের মডেল অনুযায়ী এই গোপন বাহিনীটির প্রতিষ্ঠা করা হয়েছিল। এদের কাজ ছিল শত্রু এলাকায় প্রাণের ঝুঁকি নিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। তার থেকেও বড় কাজ ছিল সন্ত্রাস বিরোধী অভিযান চালানো এবং বিভিন্ন পণবন্দীদের উদ্ধারের জন্য নানা রকম অপারেশন। সন্ত্রাস বিরোধী অপারেশন, ঠিক শুনলেন কি? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এমনই এক পণবন্দী উদ্ধারের অপারেশনে বেঞ্জামিন নেতানিয়াহুর দাদা ইয়োনাতান নেতানিয়াহু মারা যান। এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ এবং সন্ত্রাসের সবথেকে জ্বলন্ত নাম বেঞ্জামিন নেতানিয়াহু। একসময় নিজের দেশের সেনাবাহিনীতে তিনি সন্ত্রাস বিরোধী অপারেশনের সঙ্গে যুক্ত ছিলেন। ওই সময় এক অপারেশনে দারুণ একটা কাজ করেছিলেন নেতানিয়াহু। একটি বেলজিয়াম বিমান তেল আবিবে অবতরণের পরে ছিনতাই হয়, যাত্রীদের পণবন্দি করা হয়। ওই সময় নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলি সায়রেত মাতকাল বাহিনী ওই অপারেশন নিখুঁতভাবে পরিচালনা করে। অল্প সময়ের মধ্যে ছিনতাইকারীদের হত্যা করে অধিকাংশ যাত্রীকে উদ্ধার করা হয়। আর ওই সময় ছিনতাইকারীদের সঙ্গে লড়াইয়ে বেঞ্জামিন নেতানিয়াহুর কাঁধে গুলিও লাগে। তিনি দেশে রাতারাতি হিরো হয়ে ওঠেন। কিন্তু এরকম একটা পজিটিভ ঘটনা কি করে তার জীবনে পরবর্তী সময় নেগেটিভ প্রভাব ফেলল? এবার আসবো সেই কথায়। 67 সালের পরে 72 সাল বেঞ্জামিন ফের আমেরিকায় চলে এলেন। প্রথমে ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি, পরে অল্প সময় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স পড়লেন তিনি। ইসরায়েলের সঙ্গে প্যালেস্টাইনের শত্রুতা প্রথম থেকেই যেন একটা স্বাভাবিক ঘটনা। এ যেন ভারত পাকিস্তানের চিরকালীন বৈরিতা। নেতানিয়াহুর আগে সব ইসরায়েলি প্রধানমন্ত্রীর আমলেই সামরিক অভিযান এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল, কিন্তু কেউ এর আগে যুদ্ধ অপরাধী হিসেবে দণ্ডিত হননি এবং সারা বিশ্বে এভাবে ঘৃণিত হননি। কেন এরকম ঘৃণিত হলেন নেতানিয়াহু? গাজায় নেতানিয়াহু যা করেছেন তার তুলনা আধুনিক ইতিহাসে সত্যিই বিরল। আর ভারতের মতো ইসরায়েলের ঘরোয়া রাজনীতিতে প্যালেস্টাইন নিয়ে কঠোর মনোভাবী সে দেশের ভোট ব্যাংকের চাবিকাঠি, কিন্তু তার জন্য গণহত্যা করতে হবে, এটা কি মানতে পেরেছেন ইসরায়েলের সব মানুষ? না, পারেননি। আর তাই নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের মধ্যেই প্রবল বিরোধিতা শুরু হয়েছে এবং এই বিক্ষোভের সামনের সারিতে রয়েছেন মহিলারা। তারা মানতে পারছেন না তাদের দেশের নেতার এই অমানবিক কাজ। কিভাবে শুরু হলো গাজার এই নরমেধ শিশুমেধ যজ্ঞ? 2023 অক্টোবর নেতানিয়াহুর প্রতিরক্ষার চূড়ান্ত গাফিলতির সুযোগ নিয়ে হামাস ইসরায়েলের দক্ষিণ অংশে অতর্কিত একটি হানা দেয়। কয়েক হাজার ইসরায়েলি সাধারণ মানুষ এই হামলায় মারা যান। দেশের মধ্যে নানা সমস্যায় জর্জরিত নেতানিয়াহু এই সুযোগ ছাড়লেন না। আর এটাই তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, কারণ এরপরে গাজায় নেতানিয়াহুর সেনা যা করল তা মধ্যযুগের ইতিহাসকেও লজ্জা দেবে। তথ্য বলছে ৭৫,০০০ মানুষ মারা গিয়েছেন গাজায়, আর তারা কেউই সামরিক বাহিনীর যোদ্ধা নন, হামাসও নন। এর মধ্যে ৬০% মহিলা এবং শিশু। আন্তর্জাতিক যুদ্ধের সমস্ত রীতিনীতি উড়িয়ে দিয়ে
নিরপরাধ মানুষ, নারী এবং শিশুদের যেভাবে হত্যা করা হয়েছে তা দেখে অবাক হয়ে গেছে গোটা বিশ্ব। মনে রাখবেন, ইসরায়েল কিন্তু কোনো জঙ্গি বা সন্ত্রাসবাদী গোষ্ঠী নয়, তারা একটি গণতান্ত্রিক রাষ্ট্র। কোনো গণতান্ত্রিক রাষ্ট্র তাদের সর্বশক্তি নিয়ে নিরীহ শিশু এবং নারীর উপর হত্যালীলা চালাচ্ছে, এটা কিন্তু বিশ্ব আগে কোনো দিন দেখেনি। মানবাধিকার সংগঠন রেড ক্রস এবং সাংবাদিকদের উপরে এরকম নৃশংস বর্বর আক্রমণও। এক দেশের সঙ্গে অন্য দেশের শত্রুতায় বহুবার আক্রান্ত দেশের ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু বদলা হিসেবে অন্য পক্ষের মহিলা এবং শিশুদের টার্গেট করা এটা একেবারেই বিরল ঘটনা। যুদ্ধেরও কতগুলো নিয়ম নীতি রয়েছে, তা যে এভাবে হেলায় উড়িয়ে দেওয়া যায় তা দেখে সভ্য সমাজও তাই ঘৃণায় মুখ ফিরিয়েছে নেতানিয়াহুর থেকে। শুধু নিরপরাধ শিশু, মহিলা এবং পুরুষদের ঘিরে ফেলে মেরে ফেলাই নয়, কতটা অমানবিক হলে অভুক্ত নারী এবং শিশুদের খাবার দেওয়ার নাম করে ডেকে এনে তাদের গুলি করে খুন করা যায়। এরা কি সবাই হামাস? বিভিন্ন মানবাধিকার সংগঠন, চিকিৎসক ত্রাণের সময় কোনো জাতি ধর্ম দেখেন না, তারা সবসময় আক্রান্তদেরই পাশে দাঁড়ান। গাজায় ওই মানবাধিকার সংগঠনকেও টার্গেট করেছে নেতানিয়াহুর সেনা। পীড়িত দুস্থ গাজার মানুষদের কাছে খাদ্য, জল, ওষুধ পৌঁছে দিতে গিয়েও প্রাণ হারিয়েছেন স্বেচ্ছাসেবীরা। এরা সবাই কি হামাস? আর এরকম ভয়ঙ্কর অপরাধের দৃশ্য এবং তথ্য যাতে বিশ্বের মানুষের সামনে না আসে, সেজন্য নির্বিচারে হত্যা করা হয়েছে কর্মরত সাংবাদিকদেরও। স্রেফ কর্তব্য পালন করতে গিয়ে মারা গিয়েছেন 190 জন সাংবাদিক। কোনো যুদ্ধেই যাদের গায়ে হাত দেওয়ার কথা নয়, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মতে গাজায় একেবারে টার্গেট করে হত্যা করা হয়েছে এইসব কর্মরত সাংবাদিকদের। এরা কি সবাই হামাস? এই ঘটনার পরেই গোটা বিশ্ব মুখ ফুরিয়ে নেয় নেতানিয়াহুর থেকে। তাকে যুদ্ধ অপরাধী ঘোষণার দাবি ওঠে বিশ্ব জুড়ে। এবার ওই যুদ্ধ অপরাধী কেন ঘোষণা করা হয় তা একটু জেনে নেওয়া যাক। যেসব কারণে যুদ্ধ অপরাধী ঘোষণা করা হয় সেগুলো হলো: 1. অসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা। 2. অসামঞ্জস্যপূর্ণ আক্রমণ, মানে সামরিক লাভের তুলনায় অতিরিক্ত অসামরিক ক্ষতি ঘটানো। 3. যুদ্ধবন্দীদের নির্যাতন করা বা হত্যা করা। 4. মানবিক সহায়তা বা ত্রাণে বাধা দেওয়া। 5. অনাহারকে যুদ্ধের পদ্ধতি হিসেবে ব্যবহার করা। এবং 6. নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করা। আর এর প্রতিটি করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। 1949-এর জেনেভা কনভেনশন এবং 1998-এর রোম স্ট্যাটিউট অনুযায়ী আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট বা আইসিসি নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী ঘোষণা করেছে। আর তারপরেই বিভিন্ন দেশ নেতানিয়াহুকে নিষিদ্ধ করে দেয়। মধ্যপ্রাচ্য তো বটেই, বিভিন্ন ইউরোপীয় দেশ ও লাতিন আমেরিকায় নেতানিয়াহু খুল্লম খুল্লা ঘুরতে পারেন না, তাকে পেলেই গ্রেপ্তার করা হবে বলে বিভিন্ন রাষ্ট্র জানিয়ে দিয়েছে। তবে ভারত বা ইন্দোনেশিয়া কিংবা চীন, রাশিয়া, আমেরিকা এরা আইসিসির সদস্য নয়, ফলে এসব দেশে নেতানিয়াহুর গ্রেপ্তারির সম্ভাবনা ততটা নেই। কিন্তু 100-র বেশি আইসিসির সদস্য দেশ এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করতেই পারে। কিন্তু নেতানিয়াহুর দেশ ইসরায়েলে তো গণতন্ত্র আছে, তাহলে সে দেশের বিরোধী দল বা সেখানের আমজনতা এ নিয়ে কি ভাবছেন? এবার আপনাদের যে তথ্য দেব তা খুব ইন্টারেস্টিং। দেশের বাইরে যুদ্ধ অপরাধী নেতানিয়াহু, আর দেশের ভেতরে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তার নাম কেস 1000, 2000 এবং 4000। এগুলো কি? এই 3টে কেসকে একসাথে ইসরায়েলের করাপশন ট্রায়ালস হিসেবে উল্লেখ করা হয়। সহজ বাংলায় এই কেস আসলে ইসরায়েলের সংবাদ মাধ্যমকে ঘুষ বা উপহার দিয়ে কবজা করার কৌশল। হ্যাঁ, সোজা কথায় ইসরায়েলের গদি মিডিয়ার কীর্তি কাহিনী। কেস 1000 হচ্ছে ধনী ব্যবসায়ীদের কাছ থেকে দামি উপহার, সিগারেট, ঘড়ি বা জুয়েলারি গ্রহণের অভিযোগ। কেস 2000 হলো প্রতারণা করে
মিডিয়ার সঙ্গে সমঝোতা করা, যেখানে নেতানিয়াহু নিজের কোলে ঝোল টানার জন্যে সংবাদ প্রকাশের বিনিময়ে মিডিয়ার নিয়ন্ত্রণ এবং প্রভাবের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। আর কেস 4000 হলো বিশ্বাসভঙ্গ এবং ক্ষমতার অপব্যবহার, আইনিভাবে ব্যবসায়ী এবং মিডিয়া সংস্থা থেকে উপকার পাওয়ার চেষ্টা এবং সরকারি সুযোগ সুবিধা নিশ্চিত করার অভিযোগ। মানে যে করেই হোক ক্ষমতায় থাকতে হবে নেতানিয়াহুকে। তার জন্য দেশের সুপ্রিম কোর্টকেও নিয়ন্ত্রণে আনার একটি প্রস্তাব এনেছে নেতানিয়াহুর সরকার। আর তারপরেই শুরু হয়ে গেছে দেশ জুড়ে প্রবল বিক্ষোভ, যার প্রভাব আমরা সেদিন দেখলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মানে আয়োজিত সংসদ বয়কটের চিত্রে। আর দেশের বিক্ষোভের অভিমুখ ঘোরাতে নেতানিয়াহু কি করলেন? সেই চেনা খেলা, প্যালেস্টাইন বিদ্বেষ। আর দ্বিতীয় কাজটি হলো, বিদেশের যে গুটি কয়েক রাষ্ট্রনায়ক এখনো তার সঙ্গে যোগাযোগ রাখেন, তাদের সঙ্গে ঘনিষ্ঠতার ছবি তুলে নিজেদের ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা করা। আর এর সঙ্গে নিজেদের অন্ধভক্তদের নানা রকম মিথ্যে কথা বলে নিজেকে বিশ্বের একজন বড় নেতা বলে জাহির করার চেষ্টা। আর সেই সঙ্গে এখন অ্যাপস্টিন ফাইল খোলার পরে বলা হচ্ছে মোসাদের কাছে এই অ্যাপস্টিন ফাইলের র ফুটেজ রয়েছে এবং সেটা নিয়েই নেতানিয়াহু বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধানকে কিন্তু ব্ল্যাকমেলও করতে পারেন। আর এই খেলাতে কি শেষ পর্যন্ত তিনি সফল হবেন, না দেশের মানুষই তাকে সরিয়ে দিতে চলেছেন আগামী দিনে? আর তার দেয়াল লিখন কি শুধু রাস্তায় প্রতিবাদ বিক্ষোভেই হচ্ছে, নাকি দেখা যাচ্ছে দেশের সুপ্রিম কোর্টে এবং সংসদেও? আপনারা কি মনে করেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।